আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে ইলেকট্রোস্ট্যাটিকটাই কন্টিনিউ করছি। ডাইপোলটা আমরা আগের দিন স্টার্ট করেছিলাম। ডাইপোল মোমেন্ট বার করেছিলাম, আর ডাইপোলের এক্সটার্নাল ফিল্ডে কত পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সেটা বার করেছিলাম। আজকে আমরা বার করব একটা এক্সটার্নাল ফিল্ডে থাকা ডাইপোলের ওপর কত ফোর্স আর টর্ক কাজ করবে সেটা। ফোর্স অ্যান্ড কপল, কপল মানে এখানে আমরা টর্ক বলবো, অন আ ডাইপোল, on a dipole placed in an electric field, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড করে দাও, placed in an external electric field. ঠিক আছে, তাহলে এবার আমরা এখান থেকে আমরা কি পেয়েছিলাম আগের দিন? পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল কত পেয়েছিলাম? দ্য পোটেনশিয়াল অফ এনার্জি অফ এ ডাইপোল in an external electric field E ভেক্টর দিয়ে দিচ্ছি, is u equals to p dot e, মাইনাস ছিল সামনে সম্ভবত, হ্যাঁ মাইনাস p dot e, where p is the dipole moment of the dipole, where p, এখানে আমি p টা খেয়াল রাখবে স্মল আছে, is the dipole moment of the dipole. ওকে, তো এটা আমরা পেয়েছিলাম। তাহলে ডাইপোলের ওপর ফোর্স কতটা কাজ করবে? হোয়াট ইজ দ্য ফোর্স? দ্য ফোর্স অন দ্য ডাইপোল is f vector equals to minus gradient of u, টা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, f vector equals to minus gradient of u, ক্যাপিটাল U পোটেনশিয়াল এনার্জি। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা আমরা পাচ্ছি কিভাবে সেটা একটুখানি দেখিয়ে দিই। as work done work done ওয়ার্ক ডানটাকে আমরা কিভাবে লিখতে পারি? এফ ডট ডিআর হিসাবে লিখতে পারি, ইকুয়ালস টু মাইনাস ডিউ। ওয়ার্ক ডান যেটা আছে সেটা হচ্ছে এফ ডট ডিআর, সেটা ইকুয়ালস টু মাইনাস ডিউ, হুইচ ইজ ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে এবার ডিউ কে আমরা কি লিখতে পারি? হুইচ ইমপ্লাইজ এফ ডট ডিআর ইকুয়ালস টু মাইনাস, আর ডিক্রিজের জন্য মাইনাস আছে, ডিউটাকে আমরা লিখতে পারি এই গ্রেডিয়েন্ট অফ ইউ ডট ডিআর। এটা আমরা জানি যে কোনো জিনিসের মানে ডেরিভেটিভকে, পার্সিয়াল ডিফারেন্সিয়ালকে আমরা, সরি ডিফারেন্সিয়ালকে আমরা গ্রেডিয়েন্ট ডট ডিআর ফর্মে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, হুইচ ইমপ্লাইজ এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ হুইচ ইজ পোটেনশিয়াল এনার্জি। এইখান থেকে আমরা এফ এর ফর্মুলাটা আনলাম যে ফোর্স অন দ্য ডাইপোল ইজ এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ। ঠিক আছে, তাহলে এফ আমরা কি পেয়েছি? এফ হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ, ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ইউটা কি? ইউ ইকুয়ালস টু, ইউ একটা স্কেলার, ইউ ইকুয়ালস টু মাইনাস পি ডট ই, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমার এফ কি হচ্ছে? কারো যদি কিছু লেখা মিস যায় বলবে কিন্তু, ঠিক আছে তো? দাস, এফ যেটা আছে সেটা আমার হয়ে যাচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ
ইউ এর জায়গায় আমি কি করছি মাইনাস পি ডট ই বসিয়ে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, which is f equals to gradient of p dot e, gradient of p dot e, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, which implies f equals to, এখানে আমি এই গ্রেডিয়েন্টটা ভেঙে দিলে আমার ফর্মুলাটা এরকম কিছু একটা দাঁড়াবে, p ডাইভার p ডট ন্যাবলা, এটাকে ন্যাবলা বলতে পারো, ডেলও বলতে পারো, অপারেটর p ডট ডেল বলো, p ডট ডেল ইনটু e, ইনটু হচ্ছে প্লাস e ডট ডেল ইনটু p প্লাস p ক্রস কার্ল অফ ই বা ডেল ক্রস ইও বলতে পারো, প্লাস ই ক্রস কার্ল অফ পি। এই হচ্ছে আমার এফ এর ফর্মুলা। এইটা কোথা থেকে এলো, এটা আমার এই ভেক্টর ফর্মুলা থেকে এলো, ইউজিং দ্য ফর্মুলা এই ফর্মুলাটা থেকে আমার এসেছে যে তুমি যদি এ ডট বি এর গ্রেডিয়েন্ট বার করো, তাহলে তুমি এরকম একটা টার্ম পাবে যেখানে তোমার সবার আগে ফার্স্ট টার্মটা যাবে এ, তার সাথে ডেল্টার এই ডেল অপারেটরের ডাইভারজেন্স বলছি ডট হবে, এ ডট ডেল ইনটু বি প্লাস বি ডট ডেল ইনটু এ প্লাস এ ক্রস কার্ল অফ বি, a cross curl of b plus b cross curl of a। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে আমরা এইটা f এর ফর্মুলা পেলাম। এখান থেকে আমার কি হচ্ছে দেখো, এই যে উপরে যে আমি f এর ফর্মুলাটা পেয়েছি, এখান থেকে এবার p যেটা হচ্ছে সেটা একটা কনস্ট্যান্ট ভেক্টর, p হচ্ছে আমার কনস্ট্যান্ট ভেক্টর, আর কি ইটা যেটা আছে সেটা ইরোটেশনাল। here p is taken to be a constant vector, মানে একটা ডাইপোল রয়েছে, তার ডাইপোল মোমেন্টের ভ্যালু কিন্তু ফিক্সড থাকে, চার্জের উপর আর তার লেন্থের উপর নির্ভর করে, তো সেটা ফিক্সড, একটা কনস্ট্যান্ট ভেক্টর আমরা ধরতে পারি ডাইপোল মোমেন্টটাকে। দাস ডেল পি ডেল এক্স or del p del y equals to 0 and বা তিনটেই হতে পারে, del p del x, del p del y or del p del z equals to 0, thus also curl of p equals to 0। যদি এই অংশটা 0 হয় তাহলে কার্ল অফ পি 0ই হবে, কারণ তুমি কার্ল অফ পি যদি করো তুমি আলটিমেটলি এরকমই কিছু পাবে, ঠিক আছে। তো পি এর যদি তুমি এক্স বাই জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তুমি 0 পাবে, যেহেতু পিটা কনস্ট্যান্ট বলা রয়েছে, ইভেন কার্ল অফ পি 0 পাবে। আর কি বলা আছে, অলসো ই ইলেকট্রিক ফিল্ড ইজ ইরোটেশনাল, দ্যাট ইজ কার্ল অফ ই যেটা সেটা 0 হয় সেটা আমরা জানি, এটা ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি, কারণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইরোটেশনাল, তাই জন্য আমার কার্ল অফ ই অল টাইম 0 হবে। তাহলে এখানে তুমি চেক করে দেখো কি হচ্ছে, কার্ল অফ ই এই পার্টটা আমার 0 হয়ে যাবে, আচ্ছা এই পার্টটা 0 হয়ে যাবে কার্ল অফ ই, এখানে কার্ল অফ পি 0 হয়ে যাবে, এইখানটায় এই অংশটা 0 হবে, কেন 0 হবে আমি একটু পরে বলছি, শুধু এই পার্টটা বেঁচে থাকবে, এই অংশটা 0 হয়ে যাবে আর শুধু আমার বেঁচে থাকবে সামনের পার্টটা। দাস এফ যেটা সেটা আমি কি পাবো, পি ডট ডেল ইন্টু পি ডট এল ইন্টু ই, এইটা হচ্ছে আমার ফোর্স অন এ ডাইপোল ইন আ ইলেকট্রিক ফিল্ড।
force on a dipole in an electric field. In an external electric field. The above expression is true for both uniform and non-uniform electric field. Basically for non-uniform electric field. এই যে ইকুয়েশনটা আছে এটা আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হোক বা নন ইউনিফর্ম হোক দুটোর ক্ষেত্রেই এই ইকুয়েশনটা আমার প্রযোজ্য, কিন্তু বেসিক্যালি এটা আমার নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্যই প্রযোজ্য হবে, বেসিক্যালি ফর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ফর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, কেন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সেই জিনিসটা একটুখানি বোঝাবো। আচ্ছা, এখানটা একটা জিনিস আমি খেয়াল করছি, তোমাকে চলো আগে বলি যে এই সেকেন্ড পার্টটা কেন জিরো হলো, এই টার্মটা কেন জিরো হলো সেটা তোমাদেরকে বলি, এটাকে একটু আলাদা করে বলি। নোট, ই ডট ডেল ইন্টু পি এই টাইপের জিনিস কি দেবে বলতো, তুমি এই জিনিসটা দেবে তোমার ই কে তুমি করো ই ইকুয়ালস টু কি লিখতে পারি, ই এক্স প্লাস আই ই এক্স প্লাস জে ই ওয়াই প্লাস কে ই জেড লেখা যেতে পারে। এর সাথে আমার ডট হবে কি বলতো, এর সাথে আমার ডট হয়ে যাবে ডেলের যেগুলো আছে, দ্যাট ইজ আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটার সাথে আমার পি নর্মাল গুণ হবে এই পুরোটার সাথে। আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা এক কাজ করি আমি নিচে পরিষ্কার করে লিখি, এখানটায় জায়গাটা অসুবিধা হচ্ছে। এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করবে ইটাকে আমরা করব কি আই ক্যাপ ই এক্স প্লাস জে ক্যাপ ই ওয়াই প্লাস কে ক্যাপ ই জেড, এইভাবে আমরা লিখতে পারি। এর সাথে আমরা ডট করব ডেল্টাকে, দ্যাট ইজ মানে ডেল্টাটা কি বা ডেল আর কি, ডেল্টা না ডেল বলবো, ডেল অপারেটরটা কি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই, বা যেটাকে ন্যাবলা অপারেটরও বলি আমরা, কে ক্যাপ ডেল ডেল জেড, এটাকে ন্যাবলাটাই বলি বরঞ্চ সুবিধা হয়। এটার সাথে আমার গুণ হচ্ছে কি, এটার সাথে আমার গুণ হয়ে যাচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশন হচ্ছে পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ। এবার তোমরা দেখো এইটা গুণের ফলে কি আমার হচ্ছে, আমি এই জিনিসটা পাচ্ছি ই এক্স ডেল ডেল এক্স অফ পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ প্লাস একই রকম ভাবে ইওয়াই ডেল ডেল ওয়াই অফ পি এক্স আই ক্যাপ প্লাস ডট ডট ডট, এরকম চলতে থাকবে। আমি পুরোটা করলাম না, জাস্ট এরকম আমি করে দেখিয়ে দিচ্ছি যে এরকম চলতে থাকবে জিনিসটা। এবার অ্যাজ পি ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর, পিটা যেহেতু আমার একটা কনস্ট্যান্ট ভেক্টর, আমি তোমাদেরকে বলেইছি del p x del x equals to 0, del p y del x equals to 0 and so on, সব টার্মস গুলো 0 হয়ে যাবে। thus e dot nabla
ইন্টু পি ইকুয়ালস টু জিরো। এই কারণে আমার এই টার্মটা জিরো হচ্ছে। এই টার্মটা কেন জিরো হচ্ছে সেটা আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম। এইখানটায় অনেক সময় কনফিউশন হতে পারে যে কেন জিরো হলো, তো সেটা আমি জাস্ট করে দেখিয়ে দিলাম। এটা এইভাবে ভাঙে, ঠিক আছে? তো এটাকে এইভাবে ভাঙে, এইটার সাথে ইএক্স এর সাথে তুমি এইটাকে ডট করলে, এই দুজনকে ডট করলে যেটা এলো, এবার এই দেখো ডেল ডেল এক্স আছে, ডেল ডেল এক্স এর সাথে তোমার এই পুরো জিনিসটার গুণ হয়ে গেল, পি এক্স আই ক্যাপ পি ওয়াই প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ। এবার পুরো, এবার যেহেতু পিটা আমার এই ক্ষেত্রে কনস্ট্যান্ট ভেক্টর রয়েছে, তাই জন্য আমার এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। আচ্ছা, এবার একই রকম ভাবে আমরা দেখতে পারি ইন কেস অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি হবে। ইন কেস অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড খেয়াল করে দেখো, ই ভেক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? যদি ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হয়, ই ভেক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দাস এফ ইকুয়ালস টু, এই যে আমরা পেয়েছিলাম পি ডট ন্যাবলা ইন্টু ই, আন্দাজ করে বলো তো এটা আমার কি হবে? জিরো। একদম, কারণ এটা কনস্ট্যান্ট, ঠিক আগের কেসটার মতোই। এই পুরো জিনিসটার সাথে আমার আই ই এক্স প্লাস জে ই ওয়াই প্লাস কে ই জেড, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু জিরো। দাস which implies f equals to 0 for uniform external electric field. f equals to 0, বা এটাকে কথাই লিখি, that is the force on a dipole in an external electric field, in an external uniform electric field. Electric field is 0. And hence in an uniform electric field, আমার কি হবে না বলতো, কোনো ট্রান্সলেশনাল মোশন হবে না। There will be no translational motion, no translational motion of the dipole. ওকে, এই জিনিসটা বোঝা গেল তো? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে কি, আমার ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে, সেই ফলে আমার কি হয়ে যাচ্ছে, যদি কোনো ফোর্স না থাকে তাহলে আমার কোনো ট্রান্সলেশনাল মোশন হবে না ডাইপোলে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, উইদাউট এনি ফোর্স দেয়ার উইল বি নো ট্রান্সলেশনাল মোশন। তার মানে যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশনাল মোশন হতে পারে। আর এইটা তাহলে আমার দেখো বেসিক্যালি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য এক্সপ্রেশনটাকে বোঝাচ্ছে। এটা অবভিয়াসলি দুটোর ক্ষেত্রেই ভ্যালিড, কিন্তু বেসিক্যালি এটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য এই এক্সপ্রেশনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে তো? আশা করছি বোঝা গেছে এইটা। এবার টর্কটা বার করবো, টর্ক অন এ ডাইপোল। এইটা আমরা করেছি ছোটবেলায়। ইন এক্সটার্নাল ফিল্ড, টর্ক অন এ ডাইপোল ইন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। চলো ডাইপোলটা আঁকি।
এই হচ্ছে আমার ডাইপোলটা, আর এখানটায় আমি ধরে নিচ্ছি আমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডটা। এইটা ধরে নাও আমার প্লাস কিউ চার্জ, আর এটা হচ্ছে আমার মাইনাস কিউ চার্জ। অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স, প্লাস কিউ চার্জের ওপর যে ফোর্সটা কাজ করবে সেটা আমার ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করবে এফ, আর মাইনাস কিউ চার্জের ওপর যে ফোর্সটা কাজ করবে সেটা আমার উল্টো দিকে কাজ করবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সেই অবস্থায় দু রকম প্রসেস আছে এটা বার করার। একটা আমরা যেটা এখন আমরা করব যে টর্ক অন এ ডাইপোল, টর্ক অন এ ডাইপোল, টর্ক, আচ্ছা এখানে আমরা এইভাবে বলবো ইফ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল। আচ্ছা আরেকটা জিনিস, আমার যে ইয়েটা থাকে আর কি, কি বলে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এই দিকে হবে, ফ্রম নেগেটিভ টু পজিটিভ। খেয়াল রাখবে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে ফ্রম নেগেটিভ টু পজিটিভ। এই বরাবর আমার পি রয়েছে, তাহলে পি আর ই এর মধ্যে ডাইরেকশন তোমরা যদি খেয়াল করে দেখো সেটা হচ্ছে থিটা। ইফ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল which the dipole moment, which the dipole moment of the dipole makes with the external electric field, electric field, then the torque on the dipole, torque on the dipole is given by, torque on the dipole is given by tau equals to, ফর্মুলাটা হচ্ছে এটা, tau equals to del u del theta, where u is the potential energy. এটা হচ্ছে, এবার এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আর দেখাচ্ছি না, এটা অনেকটা বড় হয়ে যাবে, আর বেকার বেকার জিনিসটা কঠিন হয়ে যাবে, তাই জন্য আমি দেখাচ্ছি না। তোমরা এইটুকুনি মাথায় রাখতে পারো যে টর্কটা যেহেতু একটা রোটেশনাল কোয়ান্টিটি, না হলে ওই যে এফ ক্রস এইটা যেটা আছে না, এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ, এখান থেকে কিন্তু আমরা টর্কের ফর্মুলাটা আনতে পারি, এইখান থেকে আমরা টর্কের ফর্মুলাটা আনতে পারি যদি আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস ধরি। তো জিনিসটা বড় হয়ে যাবে, তাই আর করাচ্ছি না, আর ওটা তো আমাদের এক্ষেত্রে ইম্পর্টেন্ট নয় অতটা, যদি বলো দেখিয়ে দিতে পারি। তাহলে টর্ক যেটা আছে সেটা হয়ে যাচ্ছে আমার কি, ডেল ইউ ডেল থিটা। এবার ইউটা কত, which implies tau equals to ডেল ইউ ডেল থিটাটা আমার কি হয়ে যাবে, ইউর জায়গায় আমি কি লিখবো, ডেল 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 থিটা অফ পি, দেখো মাইনাস পিই কস থিটা, মাইনাস পিই কস থিটা। এটা হচ্ছে আমার ইন্টারনাল, সরি কি বলে, পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা, ইউ ইউ ইকুয়ালস টু মাইনাস পিই কস থিটা। তাহলে এটা করলে আমি কি পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু কস থিটা ডেরিভেটিভ হলে মাইনাস সাইন থিটা আসবে, তাহলে এটা আমার হয়ে যাবে পিই সাইন থিটা। তাহলে টাউ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, which implies টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা। এটা হচ্ছে স্কেলার ফর্ম, ভেক্টর ফর্মে obviously it will take টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। দুটো ফর্মুলাই, একটা হচ্ছে ভেক্টর স্কেলার ফর্মে আছে টাউ ইকুয়ালস টু পিই কস সাইন থিটা, or tau equals to p cross e।
ঠিক আছে, এই দুটো হচ্ছে ফর্মুলা। এটাকে আরেক রকম ভাবে আমরা ছোটবেলায় বার করতাম, সেটা একটুখানি জাস্ট দেখিয়ে রাখি, কিন্তু করবে তোমরা এইভাবেই করবে এবার যদি আসে। সেটা আরেকটা প্রসেস আছে, সেটাও একটু জাস্ট এমনি মনে করাবার জন্য দেখিয়ে রাখি। সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে আমার প্লাস কিউ চার্জ, আর এটা হচ্ছে আমার মাইনাস কিউ চার্জ। প্লাস কিউ চার্জের ওপর ফোর্সটা এইদিকে কাজ করছে, ধরে নাও ইলেকট্রিক ফিল্ড এইদিকে প্লাস কিউ চার্জের ওপর ফোর্স কাজ করছে, আর এইদিকে মাইনাস কিউ চার্জের ওপর ফোর্স কাজ করছে, স্ট্রেট লাইন হবে। এবার এই ডিস্টেন্সটা যেটা আছে সেটা হচ্ছে আমার এল, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এল। এটা যদি এল হয়, আর এই দুটো ফোর্সের যে লাইন জয়েন করছে তাদের মধ্যে এটা এই, আর এই অ্যাঙ্গেলটা খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। তাহলে এইটা আমার কত হয়ে যাবে, এই লেন্সটা কত হয়ে যাবে? এল সাইন থিটা। হ্যাঁ, এল সাইন থিটা হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমার প্লাস কিউ চার্জ, আর এটা হচ্ছে উপরটা হচ্ছে প্লাস কিউ চার্জ, আর নিচেরটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। আর ইলেকট্রিক ফিল্ডটা কোন বরাবর আছে? ইলেকট্রিক ফিল্ডটা আমার এই বরাবর আছে। এই বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তাহলে এখানটায় আমার রুল কি? রুল হচ্ছে যে টর্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স, হ্যাঁ ফোর্স না, ফোর্স ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ ফোর্স। তো লাইন অফ ফোর্স তোমরা যদি সেই অর্থে দেখো, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার লাইন অফ ফোর্স, এইটা হয়ে যাচ্ছে আমার লাইন অফ ফোর্স, এইটা আর এইটা, এই দুটো হয়ে যাচ্ছে আমার লাইন অফ ফোর্স, যে বরাবর এফটা কাজ করছে। তো সেই অবস্থাতে দেখতে গেলে আমার তাহলে এটা আমার কত ফোর্স, কত কাজ করছে? ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, যে কোনো একটা ধরবো, কিউ ইন্টু ই। আর লাইন অফ ফোর্স হচ্ছে ইকুয়ালস টু এল সাইন থিটা। দুটো ফোর্স যে বরাবর কাজ করছে, দুটো ফোর্সের মধ্যে লম্ব দূরত্ব, বা পারপেন্ডিকুলার, হ্যাঁ এটাই লাইন অফ ফোর্স, মানে এইটা হচ্ছে লাইন অফ ফোর্স, যে বরাবর ফোর্সটা কাজ করছে, যে স্ট্রেট লাইন বরাবর দুটো ফোর্স কাজ করছে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই বসাতে হবে। তাহলে অবভিয়াসলি এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু পি সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু পি ক্রস ই। এইভাবে আমরা ছোটবেলায় করতাম। এটা আরেকটা প্রসেস, কিন্তু তোমরা পরীক্ষাতে করলে এইটা করবে, এইভাবে করবে কিন্তু, ঠিক আছে, ডেল ইউ ডেল থিটা করে। কিন্তু তার আগে বেস্ট হচ্ছে ইন্টারনাল এনার্জির ফর্মুলাটা বার করে নেওয়া, স্টার্টিং এ যেটা আগের দিন করিয়েছিলাম। ইন্টারনাল এনার্জি ওটা নম্বর কত আছে তার উপর নির্ভর করে, যদি 5 নম্বর বাই চান্স দেয় না, 2 নম্বরই দেয় টর্ক বার করতে, তাহলে এখান থেকে এটা করতে পারো, এইটুকুনি করলেই হবে, ছবিটা এঁকে দেবে তাহলেই হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার সকলের? কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা, ওয়ার্ক ডান ইন রোটেটিং এ ডাইপোল, এই প্রশ্নটাও আসে অনেক সময়। Work done in rotating a dipole placed in an uniform, placed in an external electric field. Work done in rotating a dipole placed in an external electric field. তো এটার জন্য তোমরা এই সেম পিকচার তোমরা ড্র করে রাখবে, যে এই ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমার ডাইপোলটা রয়েছে,
ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে আমার থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। ঠিক আছে, তাহলে এবার এখানটায় কি হচ্ছে আমরা জানি, সাপোজ এ ডাইপোল is making an angle theta but is kept in an external electric field making an angle theta with the electric field. তাহলে টর্ক কি কাজ করবে, দ্য টর্ক অন দ্য ডাইপোল due to the electric field কি হবে, টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, that is which implies tau equals to pe sin theta. ঠিক আছে, এটা লিখলাম। এবার কি হচ্ছে, if the work done, if the dipole is rotated by a small angle d theta, the work done on the dipole against this torque কি হয়ে যাবে, dw equals to, ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান এর হচ্ছে টর্ক ইনটু d theta, dw equals to work done equals to dw equals to torque into d theta which is equals to pe sin theta d theta. তাহলে আমাকে work done in rotating the dipole from theta equals to theta 1 to theta equals to theta 2 is কি হবে, ইন্টিগ্রেশন করো from theta 1 to theta 2, w equals to integration theta 1 to theta 2 pe sin theta d theta, ইন্টিগ্রেশন করো, কি বেরোবে ইন্টিগ্রেশন করলে, pe এটা হয়ে যাবে আমার sin থিটাটা হয়ে যাবে মাইনাস cos থিটা, ইন্টিগ্রেশন হচ্ছে হ্যাঁ মাইনাস cos থিটা from theta 1 to theta 2, তাহলে বসালে এটা আমরা পাবো which is equals to pe cos theta 1 আগে হবে মাইনাস cos theta 2। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন রোটেটিং এ ডাইপোল।
তোমরা যদি খেয়াল করো আমরা যখন এইচএস এটা করতাম তখন ওখানে কি করতে হতো বলতো, ওখানে আমাদের স্ট্রেট অবস্থা থেকে বার করতে হতো, ফ্রম 0 টু থিটা অ্যাঙ্গেল যদি ঘোরাতে হয় তাহলে কত হতো বার করতে হতো। 0 থেকে থিটা অ্যাঙ্গেল যদি ঘোরাতে হয় তাহলে কতটা হবে? নোট, to rotate the dipole from theta equals to 0 to theta equals to theta, total work done, work required to be done is কতটা ওয়ার্ক করতে হবে? থিটা 1 এর জায়গায় থিটা 1 ইকুয়ালস টু 0 থেকে থিটা 2 ইকুয়ালস টু থিটা করে দাও, w ইকুয়ালস টু কত হয়ে যাবে? এইটাই আমরা বার করতাম, পি 1 মাইনাস খেয়াল করে দেখো cos থিটা বেরোতো, এটা আমাদের ওয়ার্ক ডান বেরোতো। আমাদের 0 থেকে যদি থিটা অবধি বার করতে হয়, মানে 0 অবস্থায় রয়েছে, মানে অ্যালাইন্ড রয়েছে, সেখান থেকে আমাকে, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন্ড রয়েছে, সেই অবস্থা থেকে আমাকে ঘুরিয়ে আমাকে কি করতে হবে? আমাকে ওটাকে থিটা অ্যাঙ্গেল দেখাতে হবে, তাহলে বা ঘোরাতে হবে, তাহলে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হতে হবে? এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। পি কাউন্ট cos 0 ইকুয়ালস টু 1, তাহলে পি 1 মাইনাস cos থিটা, এটা আমরা বার করতাম এইচএস এ। ঠিক আছে তো? এই অবধি সবার ক্লিয়ার আশা করি, কারোর যদি কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস করতে পারো। কারো যদি কোনো জায়গা বাকি থাকে বলতে পারো, সেই জায়গাটা দেখিয়ে দেবো। চলো একটা ছোট্ট এই ফোর্সের ওপর একটা ছোট্ট অঙ্ক করা যাক, ফোর্স আর টর্কের উপর একটা ছোট্ট প্রবলেম। Consider a point charge Q situated at the origin and a dipole of dipole moment P is situated at a distance r with P vector oriented along r. r vector at a distance r vector with P vector oriented along r vector, তার মানে P vector আর r vector একই দিকে রয়েছে, একই ডাইরেকশনে রয়েছে। Find the force and torque on the dipole due to the charge Q. On the dipole due to the charge Q. চলো সলিউশনটা করার আগে আমরা এই সিনারিওটা একটু এঁকে নিই, কিরকম হচ্ছে দেখো। কি বলেছে যে আমার একটা কিউ চার্জ অরিজিনে রয়েছে, অরিজিন তার মানে তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমাকে অ্যাক্সিস আঁকতে হবে। ধরো এক্স ওয়াই অ্যাক্সিস এঁকে নাও, এই বরাবর ওয়াই আছে, এই বরাবর এক্স আছে। ওকে, অরিজিন হচ্ছে এটা, অরিজিনে আমার কি আছে? একটা প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ বলেছে তো প্লাস কিউ ধরে নি। চলো
এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এটা পয়েন্ট চার্জ কিন্তু আমি একটু বড় আঁকলাম, প্লাস কিউ চার্জ। আর আমার ডাইপোলটা কোথায় রয়েছে? অরিজিন থেকে আমার আর ডিস্টেন্স দূরত্বে, মানে আমার এখানে ধরো আর ডিস্টেন্স দূরত্বে, আর একটু টেনে দিই, বেঁকে গেল। এই অরিজিন থেকে আর ডিস্টেন্স দূরত্বে আমার ডাইপোলটা রয়েছে। অবভিয়াসলি যখন ডাইপোল থেকে আমি দূরত্বটা মাপছি, আমি ডাইপোলের সেন্টারে মাপছি, খেয়াল রাখবে। এই আমার ডাইপোলটা। তাহলে এইটা অবভিয়াসলি প্লাস কিউ, এটা মাইনাস কিউ, আর এই দূরত্বটা হচ্ছে আমার আর ভেক্টর। এই দূরত্বটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টরটা অবভিয়াসলি অরিজিন থেকে আমার ডাইপোল বরাবর থাকছে। আর খেয়াল করে দেখো, ডাইপোলের যে ডাইপোল মোমেন্টটা রয়েছে তার ডাইরেকশন আর আর ভেক্টরের ডাইরেকশন সেম রয়েছে, তাই জন্য দেখো লেখাই রয়েছে আর পি ইজ ওরিয়েন্টেড অ্যালং আর, মানে আর ভেক্টরের দিকেই আমার ডাইপোল মোমেন্টটা রয়েছে। ঠিক আছে তো? তাহলে এরকম আমার পিকচারটা হচ্ছে। পিকচারটা একটুখানি বেঁকে গেছে, এটা স্ট্রেট করার চেষ্টা করি, দাঁড়া। সেই বেঁকেই গেল। যাই হোক, বুঝতে পারছো তো তোমরা? তাহলেই হবে। স্ট্রেট করার চেষ্টা করো, এখানে বেঁকে যাচ্ছে আমার। তো আর দূরত্বে এটা রয়েছে। তাহলে এবার আমাকে কি করতে হবে? আমাকে বার করতে হবে ভ্যালুটা। তাহলে এবার সবার আগে আমি কি বার করব? আমাকে বার করতে হবে যে এই যে চার্জ প্লাস কিউটা রয়েছে এর জন্য আমার ডাইপোল মোমেন্টের সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত, সেটা আগে আমাকে বার করতে হবে। সেটা যদি আমরা বার করতে পারি তাহলেই আমরা এবার ওখান থেকে ফোর্সটা বার করতে পারবো। The electric field at the position of the dipole due to the point charge q is কত হবে? ডাইপোল যেখানটায় আছে সেখানটায় আমার পয়েন্ট চার্জ প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? ফর্মুলা হবে 1/4πε0 q বাই আর স্কোয়ার আর ক্যাপ। ওকে, বা এটাকে আমি আরেকটা এইটাকে এক কাজ করি, ইনস্টিড অফ আর ক্যাপ না লিখে এটাকে আমি কি করতে পারি? এটাকে আমি লিখতে পারি ইকুয়ালস টু 1/4πε0 ভেক্টর ফর্মে লিখি q বাই আর কিউ আর ভেক্টর আর ক্যাপ ইকুয়ালস টু আর ক্যাপ। কারণ এটা কিভাবে এলো? কারণ অ্যাজ আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর, এই ফর্মুলাটা বসিয়ে এখান থেকে আমরা আনতে পারি। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য ডাইপোল। ডাইপোল যেখানে আছে সেই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে সেটা আমরা বার করলাম, মানে এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করলাম। আচ্ছা যাই হোক, এখানে আর দেখাচ্ছি না। তাহলে এবার আমাকে কি করতে হবে? ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে গেছি, ফোর্সটা বার করতে হবে। তাহলে ফোর্স, নাও দ্যাটস দ্য ফোর্স অন দ্য ডাইপোল। এখানটা আমরা কি করব? আমরা ফর্মুলা লাগিয়ে দেব। F ইকুয়ালস টু, ডাইপোলের ফর্মুলা কি ছিল? ফোর্সের ফর্মুলা P ডট ন্যাবলা ইনটু E, P ডট ন্যাবলা ইনটু E ভেক্টর, এটা ছিল আমার ফোর্সের ফর্মুলা। ব্যাস, এবার আমাকে করতে হবে কি? এবার আমাকে বসাতে হবে, ভেঙে ভেঙে বসাতে হবে। তো চলো করা যাক। সবার আগে আমি E এর মানটা বসিয়ে দিই। আচ্ছা, P ডট ন্যাবলা কি দেবে? P ডট ন্যাবলা আমাকে দেবে এই জিনিসটা px del del x প্লাস py del del y প্লাস pz del del z
এটার সাথে আমার ই এর যে আমি কি করব, ই এর এখানটায় যে ভ্যালুটা বেরিয়েছে সেটা বসে দেবো, দ্যাট ইজ 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর কিউ আর ভেক্টর। ই এর এই ফর্মুলাটা বসিয়ে দিলাম ভ্যালুটা, ঠিক আছে। এবার এখানটায় কনস্ট্যান্ট টার্মগুলোকে আমি বাইরে নিয়ে যাই। কনস্ট্যান্ট টার্ম কারা কারা আছে, আর বাদ দিয়ে সকলে কনস্ট্যান্ট, মানে কিউ বাই 4 পাই এপসাইলন 0। কিউ বাই 4 পাই এপসাইলন 0টাকে আমি নিয়ে গেলাম এই সাইডে, এখানটায় যারা আছে রাখি পি ডেল ডেল এক্স প্লাস পি ওয়াই ডেল ডেল ওয়াই প্লাস পি জেড ডেল ডেল জেড, পি জেড ডেল ডেল জেড। এখানে কে কে পড়ে থাকবে, শুধু আর বাই আর কিউব পড়ে থাকবে। এবার এক কাজ করা যাক, এটাকে ভাঙার আগে আমি আলাদা আলাদা করে দেখি যে যদি আমি ভেক্টরের সাথে ডেল ডেল এক্স করি কি পাবো, ডেল ডেল এক্স অফ আর ভেক্টর বাই আর কিউব। এটা করলে আমরা কি পাবো, সবার আগে আমার কি হবে দেখো, 1 বাই আর কিউবকে কমন নেব, ডেল আর ভেক্টরকে আমি এক্স এর সাথে ডেরিভেটিভ করব, এটা একটা হবে। তারপরে আমি কি করব, প্লাস আর ভেক্টরটাকে বাইরে আনবো, আর কি করব, ডেল ডেল এক্স অফ 1 বাই আর কিউব বার করব, রাইট। এবার দেখো এখানে কি হচ্ছে, ডেল ডেল, আচ্ছা ডেল আর ডেল এক্সটা আমাকে কি দেবে, আচ্ছা এখানে আমি এক কাজ করি, 1 বাই আর কিউবটা যেমন আছে লিখি, ডেল ডেল এক্স অফ, এখানে আরটাকে ভেঙে দিই, আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে শুধু আমার এক্স এর সাথেই যাবে আর কারোর সাথে যাবে না, শুধু এক্স এর সাথেই যাবে আর কারোর সাথে যাবে না, তাহলে আমার আই বেরিয়ে আসবে, শুধু একটা আই ক্যাপ বেরিয়ে আসবে। পরের টার্মটা একই রকম ভাবে দেখো, আচ্ছা এটা পরের টার্মটা আমি নিচে লিখি, প্লাস আর ভেক্টর, এখানটায় তুমি যদি, এখানে আমার কি আছে, ডেল ডেল এক্স অফ আর কিউব আছে, ডেল ডেল এক্স অফ আর কিউব যদি তুমি আমরা করি, তার মানে আর কিউব মানে কি, 1 বাই আর কিউব আছে, সরি 1 বাই আর কিউব মানে আর টু দি পাওয়ার -3, তাহলে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে -3 বেরিয়ে আসবে, 1 বাই আর টু দি পাওয়ার 4 আসবে, আর এখানটায় আমার কি হয়ে যাবে, 1 বাই আর টু দি পাওয়ার 4, আর এইখানটায় আমার হয়ে যাবে ডেল 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 আর ভেক্টর ডেল এক্স, রাইট। এই জিনিসটাই আসবে তো। এবার যদি আমি লিখি এইভাবে, তাহলে দেখো উপরের ফার্স্ট টার্মটাকে কি আসছে, 1 বাই আর কিউব, তোমার শুধু আই টার্মটা বেরিয়ে আসবে, তাহলে আমার এখানটায় থাকছে হচ্ছে আই বাই আর কিউব, আই ক্যাপ বাই আর কিউব, এটা একটা টার্ম ফার্স্ট টার্মটা থেকে বেরিয়ে আসছে। সেকেন্ড টার্মটা থেকে কি আসছে দেখো, সেকেন্ড টার্মটা থেকে আমার -3 বাই আর টু দি পাওয়ার 4, একটা আর ভেক্টর আছে, আর আবার তুমি যদি দেখো এই ডেল আর ডেল এক্স যদি আমি করি, ডেল আর ডেল এক্স করলে আমরা কি পাবো, ডেল আর ডেল এক্স, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে ভেক্টর থাকবে না, শুধু ডেল আর ডেল এক্স হবে। শুধু ডেল আর ডেল এক্স করলে কি পাওয়া যাবে, সরি এখানে ভেক্টর থাকছে না। এবার ডেল আর ডেল এক্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেল ডেল এক্স অফ আরটা কি, আরটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটা যদি তুমি ডেরিভেটিভ করো না, এটা মনে করে দেখো এটা কি বেরোয় বলো তো, এটা 1 বাই আর বার করে, এটা আমার এক্স বাই আর বার করে, এই টার্মটা আমার এক্স বাই আর বার করবে। এটা আমরা আগের বার ভেক্টরে করেছিলাম। মনে পড়লো, এইভাবে বেরোয়। এইখান থেকে তাহলে আমরা কি পেয়েছি দেখো, এই জিনিসটা আমরা পাচ্ছি, এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে which implies, এটা আমরা পেলাম হচ্ছে ডেল ডেল এক্স অফ, ডেল ডেল এক্স অফ কাকে আমরা বার করলাম, এটা আর ভেক্টর কে, সরি ডেল ডেল এক্স অফ আর ভেক্টর বাই আর কিউব কে, এই জিনিসটাকে আমরা এইটা পেলাম। তাহলে এইটা দেখে আন্দাজ করে বলো তো, তাহলে তাহলে আমরা যদি এইটা পাই, ডেল ডেল এক্স অফ আর ভেক্টর বাই আর কিউবের জায়গায় যদি আমরা এটা পাই, তাহলে এটা দেখেই, আচ্ছা এটাকে আর একটুখানি ভালো করে লিখতে পারি, তারপরে নিচে লিখি,
এখানে না লিখে, তাহলে আমরা কি পেলাম দেখো, উইথ দাস del x of r vector by r cube, এটা আমাকে কি দিচ্ছে, I cap by r cube minus 3 r to the power 5 x, হ্যাঁ 3 r to the power 3 r to the power 5 x, এই জিনিসটা আমরা পাচ্ছি। সিমিলারলি তাহলে তোমরা দেখো, তাহলে এটা আন্দাজ করে বলো তো, সিমিলারলি we get একই নিয়মে আমরা কি পাবো দেখো, del y যদি করি কি পাবো, দেখে আন্দাজ করে বলো। I এর জায়গায় j cap আর x এর জায়গায় y। একদম। and del z k cap by r cube minus 3 by r to the power 5 z, হয়ে গেল তো। এই যে তিনটেকে আমি এইখানটায় তাহলে আমি বসিয়ে দিচ্ছি, এই যে ফার্স্ট ইকুয়েশনটা যেটা রয়েছে, এই ইকুয়েশনে আমি যদি বসিয়ে দিই, সবার সাথে জাস্ট একটা px py pz গুণ হবে, তাহলে f টা কত পাওয়া যাচ্ছে দেখো, 10 f equals to q by 4 pi epsilon 0 তো থাকছেই বাইরে, ব্র্যাকেট খুলে এবার আমার দেখো এই জিনিসটা আসছে, সবার আগে ipx একটা টার্ম আসবে প্লাস jpy প্লাস kpz, কারণ px py pz কিন্তু গুণ হবে এই তিনটের সাথে, নিচে আমার কি থাকবে, r কিউব করে থাকবে, r কিউব মাইনাস 3 বাই r টু দি পাওয়ার 5, 3 বাই r টু দি পাওয়ার 5, এখানটায় আমার যদি দেখি, ও একটা দেখলে এখানে একটা r ভেক্টর ছিল, এই r ভেক্টরটা মিস হয়ে গেছে, তাই ভাবছি একটা r ভেক্টর থাকবে, কিন্তু এখানে একটা r ভেক্টর থাকবে, এই 3 এর সাথে সাথে একটা r ভেক্টর গুণ করতে রাখো, ঠিক আছে, এই r ভেক্টরটা সামনে ছিল, মিস হয়ে গেছে, এখানে একটা করে r ভেক্টর আসবে, এই জায়গাটা বুঝতে পারলে তো কোথায় r ভেক্টরটা থাকছে, একটু মিস হয়ে গেছিল বাই চান্স, একটা r ভেক্টর 3 এর সাথে গুণ করে দাও, তাহলে এখানটা একটা r ভেক্টর থাকছে, আর কি থাকছে তুমি খেয়াল করে দেখো, p এর সাথে আমার এখানে একটা px x থাকছে, এরকম টার্ম আসবে, px into x plus py into y plus pz into z, এরকম একটা টার্ম পাচ্ছি। তাহলে একটু যদি ভালো করে দেখা যায় এই জিনিসগুলো কি হচ্ছে, which implies f vector equals to যেমন আছে তেমন q by 4 pi epsilon 0, q by 4 pi epsilon 0, এই ফার্স্ট টার্মটা কি হয়ে যাচ্ছে দেখো, p ভেক্টর হচ্ছে p ভেক্টর বাই r কিউব, p ভেক্টর বাই r কিউব ফার্স্ট টার্মটা, পরের টার্মটা কি হয়ে যাচ্ছে দেখো, এখানটায় 3 r ভেক্টর বাই r টু দি পাওয়ার 5, এখানটায় যদি তুমি এই জায়গাটা চেক করো, এটা আমার p ডট r ভেক্টর দেবে, ঠিক কি না, p ডট r ভেক্টর। এবার এখানে একটা ব্যাপার আছে, p ডট r ভেক্টর, এবার p আর r সেম ডাইরেকশনে আছে, as p ভেক্টর and r ভেক্টর are along the same direction, p dot r কি দেবে, p dot r দিয়ে দেবে জাস্ট pr, ঠিক আছে, p dot r দিয়ে দেবে pr, and we can write p ভেক্টর যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, p r ক্যাপ লিখতে পারি, কেন লিখতে পারি, কারণ p ভেক্টরটা কোথায় রয়েছে, আমার along r, তার মানে আমার p ভেক্টরের ইউনিট ভেক্টরটাই আমার r ভেক্টরের ইউনিট ভেক্টরের সমান হবে, তাহলে আমরা p ভেক্টর ইকুয়ালস টু p ইনটু r ক্যাপ, এটা আমরা লিখতে পারবো, খেয়াল রাখবে। আর তাদের ডট প্রোডাক্ট যদি করি, p আর r এর ডট প্রোডাক্ট করি, তাহলে আমি কিন্তু p r পাবো, আর p ভেক্টরকে যেহেতু p ভেক্টর along আমার ইউনিট ভেক্টর r ক্যাপ রয়েছে, তাই আমি p ভেক্টরকে p ইনটু r ক্যাপ লিখতে পারবো, এখানে p ক্যাপ লেখার দরকার নেই। তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, therefore
দেয়ারফর এফ ইকুয়ালস টু আমার ফর্মুলাটা হয়ে যাচ্ছে কিউ বাই 4πε0 ব্র্যাকেট খুলে, এখানে পি ভেক্টর ছিল ওপরে, পি ভেক্টরের জায়গায় আমি পি ইন্টু আর ক্যাপ বাই করবো, পি ইন্টু আর ক্যাপ বাই আর কিউ মাইনাস এখানটায় আমার 3 এর সাথে আমার আর ভেক্টর আছে, আমি আর ক্যাপটা আনতে চাইছি সব জায়গায়, তাহলে আর ভেক্টরের জায়গায় আমি কি করতে পারি, আর ভেক্টরের জায়গায় আমি আর ইন্টু আর ক্যাপ লিখতে পারি, আর ইন্টু আর ক্যাপ বাই আর টু দি পাওয়ার 5, এখানটায় আমার কি থাকছে পি ইন্টু আর থাকছে, যেটা আমার পি ডট আর ছিল সেটা আমার হয়ে যাচ্ছে পি ইন্টু আর নর্মাল ফর্মে। তাহলে দেখো এবার যদি আমি সবকিছু মেরে কেটে দিই আমার জিনিসটা থাকছে which implies f vector equals to q by 4πε0 p by r cube মাইনাস এখানে দুটো আর আছে কেটে যাবে, তাহলে 3p by r2 cube r cap 3p by r cube। ওকে, তাহলে ক্যালকুলেট করো which implies কি বের হচ্ছে f equals to ফোর্সটা আমার বের হচ্ছে মাইনাস q by 4πε0 q by 4πε0 2p by r cube r cap, এটা হচ্ছে আমার ফোর্স, এটা হচ্ছে আমার ফোর্সটা। নেগেটিভ সাইন কি বোঝাচ্ছে, here the negative sign indicates that the force is attractive, force is attractive, that is towards the origin। মানে ডাইপোলটা আমার যে কিউ আমার যে চার্জটা রয়েছে সেই চার্জের কাছে যেতে চাইবে। আর টর্কটা কি হবে, এটা তো আমরা ফোর্সটা পেয়ে গেলাম, ফোর্সের ফর্মুলাটা দেখে রাখো মাইনাস কিউ বাই 4πε0 2p বাই আর কিউব আর ক্যাপ। আর the torque on the dipole, the torque on the dipole torque on the dipole কি হয়ে যাবে, tau equals to p vector cross e vector। here e যেটা আছে সেটা আমার কোন বরাবর রয়েছে, e আর ক্যাপ বরাবর রয়েছে, and p যেটা আছে p ভেক্টর রয়েছে সেটা আমার p ইন্টু আর ক্যাপ বরাবর রয়েছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, thus tau equals to pe r cap cross r cap that is equals to 0। যেহেতু পি আর ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট একই ডাইরেকশনে পড়ে যাচ্ছে, তাই জন্য আমার এই ক্ষেত্রে কোনো টর্ক কাজ করবে না। টর্ক একমাত্র তখনই কাজ করবে যদি ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, এখানে অ্যাঙ্গেল নেই, তার মানে আমার ডাইপোল কি হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, তো বোঝা গেল। তোমরা চাইলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটাও লিখতে পারো, ই ভেক্টর হচ্ছে 1/4πε0 q by r square r cap equals to e r cap। মানে স্কেলার টার্মটাকে তুমি স্মল ই ধরে নিয়েছো, মানে ক্যাপিটাল ই ধরে নিয়েছিল। ঠিক আছে, তো নেট ডাইপোল আমার কি হয়ে যাচ্ছে, টর্ক অন দা ডাইপোল হয়ে যাচ্ছে আমার 0। বলো এই অবধি কারোর কোনো অসুবিধা? তো এটা এই অঙ্কটা বেশ ভালো ছিল, জাস্ট এই জিনিসটাকে বোঝাবার জন্য যে কিভাবে ফোর্স আর টর্ক আমরা ক্যালকুলেট করতে পারি। একটু আওয়াজ দিও, কানেকশন আছে তো? আচ্ছা, এরপর করাবো হচ্ছে মিউচুয়াল এনার্জি। এটা আগের বার এসেছে কোশ্চেনে, এটা আগের বার এখান থেকে প্রশ্ন এসেছে। মিউচুয়াল এনার্জি বিটুইন টু কোপ্লেনার ডাইপোলস। between two coplanar dipoles।
এটাকে তুমি বলতে পারো পোটেনশিয়াল এনার্জি অফ ইন্টারঅ্যাকশনও বলতে পারো। এটা কিন্তু আগের বার এসেছে, এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, বড় প্রশ্ন, বড় প্রশ্ন আসে, প্রায় 5 নম্বরের প্রশ্ন এক্সপেক্ট করতে পারো এখান থেকে। তো চলো করার আগে একটুখানি এটাকে পজিশনটা একটু এঁকে নিই। বেস্ট হচ্ছে সবসময় এরকম ভাবে অরিজিন এঁকে কাজ করা, মানে অ্যাক্সিস এঁকে কাজ করা। তো আমরা এখানটায় ধরছি দুটো ডাইপোল আছে, এটা আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস এঁকেছি, দুখানা ডাইপোল আমরা ধরছি, একটা ডাইপোল এখানে আছে, এই ডাইপোলটার নাম আমি দিচ্ছি P1। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এইভাবে ভুল করলাম, এইটা করলাম। যখন ডাইপোল আঁকবো তখন করব কি, খেয়াল করব অরিজিনটায় ডাইপোলের সেন্টারটাকে, এই এরম ক্ষেত্রে যখন আমি মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি বার করছি, আগের আগের যখন আমি প্রবলেমটা করেছিলাম প্রথমবার, যখন ডাইপোলের জন্য আমি ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, তখন আমি করেছিলাম কি, ডাইপোলের যে নেগেটিভ চার্জটাকে আমরা রেখেছিলাম অরিজিনে, এই ক্ষেত্রে আমরা ডাইপোলের সেন্টারটাকে আমি অরিজিনে রাখছি, ডাইপোলের সেন্টারটাকে। এটা হচ্ছে আমার ডাইপোলটা মাইনাস কিউ প্লাস কিউ, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডাইপোল P1। আচ্ছা এক কাজ করি, এখানে আর আমি মাইনাস কিউ প্লাস কিউ দিচ্ছি না, কারণ তাহলে আমার একই টাইপের ডাইপোল হয়ে যাবে। আমি এখানটায় আমি নাম দিচ্ছি এটা, এই ডাইপোলটার এই বরাবর গেছে ডাইরেকশন, এটা হচ্ছে আমার P1, ডাইপোলটার ডাইপোল মোমেন্ট P1। এই ডাইপোলটার থেকে, এই ডাইপোলটার থেকে সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরত্বে আমার আরেকটা ডাইপোল রয়েছে, এই ডাইপোলটা থেকে আর ডিস্টেন্স দূরত্বে, আর এটা আমি একটু লম্বা টানবো, আর ডিস্টেন্স দূরত্বে আমার আরেকটা ডাইপোল রয়েছে, কিন্তু এই ডাইপোলটা একটু বেঁকে রয়েছে, এই ডাইপোলটা স্ট্রেট নেই, একটু বেঁকে রয়েছে। এটা হচ্ছে আমার সেকেন্ড ডাইপোলটা, আর এইটা হচ্ছে ডাইপোলটার, এই ডাইপোলের ডাইপোল মোমেন্ট হচ্ছে P2। তো এখানে আমি দুটো ডাইপোলের নাম করতে পারি, নাম রাখতে পারি, একটা ডাইপোল 2 আর এটাকে নাম দিলাম ডাইপোল 1। ডাইপোল 1 এর ডাইপোল মোমেন্ট হচ্ছে P1 আর ডাইপোল 2 এর ডাইপোল মোমেন্ট হচ্ছে P2। এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমার r পরিমাণ, এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমার r দূরত্বে রয়েছে, মানে এই সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে r, ঠিক আছে। তাও আমি একটু এক্সট্রা কেন লাইনটা এঁকেছি, কারণ আমি এখানে একটা অ্যাঙ্গেল দেখাতে চাইছি, ডাইপোল 1টা যেটা রয়েছে সেটাই r এর সাথে থিটা অ্যাঙ্গেল করছে, থিটা 1 অ্যাঙ্গেল করছে, আর এইটা যেটা আছে ডাইপোল 2 যেটা রয়েছে সেটা আমার এই r লাইনের সাথে থিটা 2 অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা কোন বরাবর হচ্ছে বুঝতে পারছো তো, আর যে লাইনটা রয়েছে যেটা দুটো ডাইপোলকে জয়েন করছে তার সাথে আমার ডাইপোল 1 যেটা আছে সেটা থিটা 1 অ্যাঙ্গেল তৈরি করছে, আর ডাইপোল 2 যেটা রয়েছে সেটা আমার থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করছে উইথ দ্য লাইন জয়েনিং দেম, দ্যাট ইজ r1 and r2। তাহলে তোমরা যদি একটুখানি দেখো দুটো ডাইপোলের মধ্যে দুটো অ্যাঙ্গেল কত হবে, একটুখানি এটাকে আমি আরেকবার দেখাচ্ছি নিচে ছবিটা জাস্ট বোঝাবার জন্য, যে ধরো এইটা আমার ডাইপোল 1, এটা আমার ডাইপোল 1, আর এখান থেকে ধরো আমার আর দূরত্বে আমরা একটুখানি কম আঁকলাম ছবিটা জাস্ট বোঝাবার জন্য,
আর দূরত্বে দাঁড়াও, আর দূরত্বে আমার দ্বিতীয় ডাইপোলটা রয়েছে, এই হচ্ছে ডাইপোল 2, আর ডাইপোল 2 যেটা আছে সেটা আমার একটু বেঁকে রয়েছে, আহা এটা ঠিক হলো না, দাঁড়া এক সেকেন্ড, এটা হচ্ছে ডাইপোল 1, ডাইপোল 1 থেকে এই আরটা গেছে, আর আর দূরত্বে আমার ডাইপোল 2টা রয়েছে। তুমি যদি এদেরকে ব্যাক করো, এই ডাইপোলটাকে আর এই ডাইপোলটাকে তুমি যদি এক্সট্রাপোলেট করো পজিশনটা, তাহলে এই পয়েন্টে দুজনে কাটবে। তুমি খেয়াল করে দেখো, এবার এই জায়গাটা খেয়াল করে দেখো তোমরা, ডাইপোল 1টা আমার আর এর সাথে কত অ্যাঙ্গেল করে রেখেছে, এটা আমার θ1 অ্যাঙ্গেল, এটা আমার θ2 অ্যাঙ্গেল। তাহলে এই যে দুটো ডাইপোল রয়েছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত একটু বলো তো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার P2 আর এটা হচ্ছে আমার P1। মানে এই যে দুটো ডাইপোল মোমেন্ট রয়েছে, পার্টিকুলারলি আমরা এখানে ডাইপোল মোমেন্ট, দুটো ডাইপোলের ডাইপোল মোমেন্টের মধ্যে আমি বার করছি, অ্যাঙ্গেল বার করছি, কত হবে বলো তো? 1 - 2। একদম, θ1 - θ2। ঠিক আছে, খেয়াল রাখবে। তো এখানে আমি লিখে দিচ্ছি যে the angle between the dipole moments of the two dipole is θ1 - θ2। ঠিক আছে, এখানটা আমরা বলে দিচ্ছি here the dipole 1 is at the origin and dipole 2 is at a distance r, distance r from the dipole 1 বা from না করে from dipole 1। ওকে, এটা একটা কেস গেল। আর কি, ডাইপোল 1 makes, আচ্ছা এটা আর ভেক্টর করে দিই, makes an angle θ1 with r vector and dipole 2 makes θ2 with r vector। ঠিক আছে, এই দুটো কেস আমি বলে দিলাম। এইটা আমার অবভিয়াসলি আগে লিখতে হতো, যাই হোক আমি ছবিটা আগে দেখিয়ে দিয়েছি এখানটায়। তাহলে এবার আমার কি হচ্ছে, তাহলে আমাকে এবার এখানে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড। এবার এখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। the electric field at the center of dipole 2, at the center of dipole 2 due to dipole 1, at the center of dipole 2 due to dipole 1 is কত হবে বলো তো? ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা এবার আমরা অ্যাপ্লাই করব। E equals to, এবার দেখো এখানটায় তোমরা যদি খেয়াল করে দেখো, আগের যে ফর্মুলাটা ছিল ইলেকট্রিক ফিল্ডের, সেখানটায় কিন্তু আমরা ধরেছিলাম যে ডাইপোলটার নেগেটিভ চার্জটা আমার কোথায় রয়েছে, ডাইপোলের নেগেটিভ চার্জটা আমার অরিজিনে রয়েছে। এখানে আমরা ধরেছি যে ডাইপোলটার সেন্টারটা অরিজিনে রয়েছে, কিন্তু আমরা ধরবো যে ডাইপোলের লেন্থটা এখানে খুবই ছোট আর এর রেসপেক্টে। তাহলে আমার ডাইপোলের সেন্টারটা থাকুক বা ডাইপোলের অরিজিনটা বা ডাইপোলের নেগেটিভ চার্জটা আমার অরিজিনে থাকুক,
রেজাল্ট আমার একই হবে। যদি আমরা ধরে নিই যে ডাইপোলের লেন্থটা খুবই ছোট, সেই অবস্থায় ফর্মুলাটা আমার হবে ওই ফর্মুলাটা যেটা আমার যে এটা আমি ইলেকট্রিক ফিল্ড E1 নাম দিচ্ছি, ঠিক আছে? তো যেটা হবে আমার, যদি আমার নেগেটিভ চার্জটা আমার অরিজিনে থাকতো তার জন্য যে ফর্মুলাটা হতো সেই ফর্মুলাটাই আমরা লিখবো 1/4πε0। আচ্ছা, ডাইপোল 1 এর ইয়ে হচ্ছে P1 ডট r ভেক্টর ইন্টু r ভেক্টর বাই নিচে কি ছিল r টু দি পাওয়ার 5 মাইনাস P1 ভেক্টর বাই r কিউব। এটাই আমার ফর্মুলা, খেয়াল করে দেখো। এটাই আমার ডাইপোল এনার্জির ফর্মুলা, আগের দিন করানো হয়েছিল, লাস্ট যেদিন করানো হয়েছিল। এটা এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল, এটা হচ্ছে ফর্মুলাটা। একটা ডাইপোল যার ডাইপোল মোমেন্ট P বা P1, তার জন্য এটা হচ্ছে তার সেই ডাইপোল থেকে, অ্যাকচুয়ালি ডাইপোলের নেগেটিভ চার্জ থেকে তোমার P দূরত্বে কত ইলেকট্রিক ফিল্ড হবে। হিয়ার উই হ্যাভ কনসিডার্ড the length of the dipole L very less than R. L of the length of the dipole L is very less than R. তাই জন্য আমরা এখানটায় অ্যাকচুয়ালি খেয়াল করো, এই ফর্মুলাটা তখন প্রযোজ্য হয় যখন আমার ডাইপোলের যে নেগেটিভ চার্জটা অরিজিনে থাকবে, কিন্তু বা আর যেটা ধরা হচ্ছে সেটা ডাইপোলের নেগেটিভ চার্জ থেকে ধরা হচ্ছে, কিন্তু আমরা এখানে সেন্টার থেকে ধরছি। তো এইটা আমরা কেন করতে পারছি, আমরা ধরে নিচ্ছি যে ডাইপোলটা যেটা রয়েছে তার লেন্থটা খুবই ছোট আর এর রেসপেক্টে, তাই জন্য আমরা তখন আমার এই দুটো ফর্মুলা প্রায় সেমই হয়ে যাবে, এল এর জন্য কোনো ফ্যাক্টর আসবে না। বোঝা গেল তো? তাহলে এবার পোটেনশিয়াল এনার্জি কি হবে? দা পোটেনশিয়াল এনার্জি of dipole 2 in the field of dipole 1, in the field of dipole 1, খেয়াল করে দেখো ডাইপোল 1 এর জন্য ডাইপোল 2 এর জায়গাটায় একটা পোটেনশিয়াল, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তার মানে ডাইপোল 2 টা অ্যাকচুয়ালি একটা এমন ডাইপোল যেটা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রয়েছে, তাহলে তার উপর একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। সেটা কত হবে? is U21 minus P2 dot E1। এখানে U21 টা কি? এখানে U21 টা কি? এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, potential energy of 2 due to 1, এটা of dipole 2 due to dipole 1, সেটাকে আমরা এইভাবে লিখছি 2 1 potential energy of dipole 2। কারণ খেয়াল করে দেখো ডাইপোলটা সেকেন্ড ডাইপোলের ডাইপোল মোমেন্ট P2 আর কার ইলেকট্রিক ফিল্ড P, ডাইপোল 1 এর ইলেকট্রিক ফিল্ড, তাই জন্য দেখো মাইনাস P2 আছে প্লাস E1 আছে। এই ফর্মুলাটা মাথায় রাখবে, এই ফর্মুলাটা নানা জায়গায় কাজে লাগতে পারে। ওকে, মাইনাস P2 ডট E1। এবার বসিয়ে দাও ফর্মুলাটা, which implies U21 যেটা আছে সেটা ইকুয়ালস টু, এখানটা আমি কি করব, P এর যে E1 এর যে ফর্মুলাটা, এই E1 এর ফর্মুলাটা বসিয়ে দাও, এর সাথে P2 ডট করে দাও, তাহলে জিনিসটা আমার এরকম হবে। আমি, তোমরা করে দেখতে পারো, এই জিনিসটাই আসবে। সিম্পল জিনিস, 1/4πε0 মাইনাস P2 আছে, তো তাহলে এই মাইনাসটা আগে চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাস টার্মটা আগে চলে আসবে, তাহলে P1 ডট P2 হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানটা আমার হয়ে যাবে P1 ডট P2 বাই নিচে কি থাকবে, আর কিউব থাকবে, বাই আর কিউব, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, মানে সামনের পার্টটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস। এখানটায় আমার দেখো P1 ডট আর আছে, এই সাথে আমার আরেকটা P1 ডট এর সাথে আমার একটা P1 ডট আর আছে, এর সাথে আমার একটা P2 ডট আর চলে আসবে, তাহলে এখানে আমার চলে আসছে মাইনাস 3 P1 ডট আর তো ছিলই, তার সাথে একটা P2 ডট আরও চলে আসবে, P2 ডট আর। এই গেল, বাই নিচে আমার কি থাকবে, আর টু দি পাওয়ার 5। এইটা বেরোলো আমার U21, ঠিক আছে?
এখানে একটা কথা লিখে রাখছি, হিয়ার উই হ্যাভ অ্যাজিউম দ্যাট, আমরা এখানে একটা জিনিস অ্যাজিউম করছি যে ডাইপোলের লেন্থটা এতটাই ছোট, the length of the dipole is small enough that the electric field E1 remains uniform throughout the dipole. ইলেকট্রিক ফিল্ড E1 যেটা আছে সেটা আমার ইউনিফর্ম থাকছে থ্রু আউট দ্য ডাইপোল, না হলে এই ফর্মুলাটা লাগাতে পারতাম না। এবার অ্যাকচুয়ালি তো ইলেকট্রিক ফিল্ডটা তোমরা যদি খেয়াল করো ছবিটায়, তুমি দেখো এই ছবিটা অনুযায়ী ইলেকট্রিক ফিল্ডটা সেন্টারে একরকম হবে, এই ওপরের চার্জের দিকে একরকম হবে, এই দূরের চার্জের দিকে একরকম হবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে লেন্থটা এতটাই ছোট ডাইপোলের যে আমার প্রায় পুরো ডাইপোল জুড়ে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকছে। তাই আমরা ধরে নিয়েছিলাম না যে এল ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে লেন্থটা এতটাই ছোট যে ইলেকট্রিক ফিল্ডটা প্রায় আমার সম্পূর্ণ ইয়েতে ইউনিফর্ম থাকছে। তাহলে আমার দেখো এই ফর্মুলাটা তুমি যদি ডটটা তুলে দাও, ডটটা তুলে দিলে কি হবে দেখো, ডটটা যদি আমি এখানে তুলে দিই তাহলে দেখো কি হচ্ছে, প্রথমটা চলো করা যাক, ডটটা তুলে দিলে which implies u21 equals to, দেখো কত হচ্ছে 1/4 pi epsilon 0 যেমন আছে লিখলাম। এবার এখানে দেখো p1 p2 ডট হচ্ছে, ফার্স্ট পার্টে p1 p2 ডট হচ্ছে, তাহলে p1 আর p2 এর মধ্যে অ্যাঙ্গেল কত, p1 আর p2 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, যদি আমরা দেখি উপরের ছবিটায় θ1 মাইনাস θ2, তাহলে আমরা এক কাজ করব, এখানটায় আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো p1 p2 p1 p2 cos θ1 মাইনাস θ2, এটা লিখবো বাই আর কিউ মাইনাস, এখানে আমার কি আছে 3 আছে p1 p2, আচ্ছা p1 ডট p1 ডট r, এটা আমাকে কি দেবে, p1 ডট r আমাকে দেবে, p1 ডট r আমাকে কি দেবে, p1 r cos θ1, আর p2 আর p2 ডট r আমায় দেবে p2 r cos θ2 বাই r টু দি পাওয়ার 5। এই জিনিসটা আমরা পেলাম। একটুখানি গুছিয়ে যদি আমি লিখি, এটাকে আমি এইভাবে লিখতে পারি which is 21 equals to 1/4 pi epsilon 0 p1 p2 by r cube, আচ্ছা cos থিটা, আচ্ছা cos θ1 মাইনাস θ2 টাকে আমি উল্টো করে দিতে পারি, কারণ cos হচ্ছে আমার ইভেন ফাংশন, তাহলে θ2 মাইনাস θ1 করে দিই, cos θ2 মাইনাস θ1 মাইনাস এখানটায় আমার 3 p1 p2 বাই, দেখো উপরে দুটো আর আছে তাহলে আর স্কয়ার, নিচে আর 5 আছে তাহলে এটা কেটে যাবে, আর কিউবই হয়ে যাবে, এই জিনিসটা থাকছে এখানে। তাহলে দেখো ওপর নিচ থেকে আমি কি কমন নিতে পারি, ওপর নিচ থেকে সরি আমি দুটো টার্ম থেকে আমি কি কমন নিতে পারি, p1 p2 কমন নিতে পারি আর r কিউব নিচে কমন নিতে পারি, তাহলে u21 যেটা হবে সেটা হয়ে যাবে আমার p12 কমন নিয়ে নিলাম, বাই নিচে আমার কি থাকছে 4 পাই এপসাইলন 0 r কিউব কমন নিয়ে নিলাম, ভেতরে আমার কি পড়ে থাকবে, ভেতরে আমার পড়ে থাকবে cos θ2 মাইনাস θ1 cos θ2 minus θ1 minus 3 cos θ1 cos θ2। এইটাকে এবার আমি আরেকটু এবারে কাজ করি, এই cos θ2 minus θ1 টাকে আমরা ভেঙে দিই। আচ্ছা এখানে θ1 θ2 করলেও ক্ষতি হতো না, চলো থিটা বেকার বেকার চেঞ্জ করবো না, θ1 θ2 রাখি, চলো θ1 θ2 রাখি, চেঞ্জ হবে না কিছু। তাহলে এবার তুমি যদি এই cos থিটার ভ্যালুটাকে ভেঙে দাও তাহলে কি পাচ্ছ, p1 p2 by 4 pi epsilon 0 r কিউব, এইটাকে ভেঙে দাও কি পাওয়া যাবে, cos θ1 cos θ2 plus sin θ1 sin θ2 minus 3 cos θ1 cos θ2, সব মেরে কেটে কি পাওয়া যাবে, ফাইনাল ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা u21 equals to p1 p2 by 4 pi epsilon 0 r cube,
এখানটায় আমার কি থাকবে সাইন থিটা 1 সাইন থিটা 2 মাইনাস 2 cos থিটা 1 cos থিটা 2। এইটা আমার পড়ে থাকবে, এইটাই হচ্ছে আমার ফর্মুলা। এটা হচ্ছে আমার ফর্মুলাটা। ওকে, similarly the potential energy of dipole 1 due to dipole 2 is same। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি u21 যেটা সেটা ইকুয়ালস টু u12। পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল 1 ডিউ টু ডাইপোল 2, আমরা এটা বার করলাম পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল 1 ডিউ টু ডাইপোল 2 ডিউ টু 1 বার করলাম। এবার পোটেনশিয়াল এনার্জি যদি আমি ডাইপোল 2 বার করতাম তাহলেও আমার সেম জিনিসই আসতো। ওকে, এই জিনিসটাই হতো। আচ্ছা, কি হয় যদি দুটো ডাইপোল আমার সেম ডাইরেকশনে থাকে? if the two dipoles are along the same line, দুটো ডাইপোল যদি আমার সেম লাইনে থাকে তখন কি হবে, মানে এই হচ্ছে আমার একটা ডাইপোল 1 আর আর ডিস্টেন্স দূরত্বে আমার এই হচ্ছে ডাইপোল 2, একই লাইনে রয়েছে। P1 P2, তাহলে বলো আমার এখানটায় 0 থেকে এই আর ডিস্টেন্স, তাহলে আমার এখানটায় কি হচ্ছে, আমার অ্যাঙ্গেলটা কত হচ্ছে, θ1 θ2 কি হচ্ছে, θ1 equals to 0 and θ2 equals to 0। Thus u equals to কি ছিল, p1 p2 মেন ফর্মুলাটা, এই ফর্মুলাটা সবসময় মাথায় রাখবে, p1 p2 4 pi epsilon 0 r কিউব, এখানে আমার কি থাকছে cos sin θ1 sin θ2, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, sin θ1 sin θ2 মাইনাস 2 cos θ1 cos θ2। এবার cos θ দুটোই 0, তাহলে আমার কি হবে, θ1 ও 0 θ2 ও 0, তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, 4 pi epsilon 0 r কিউব sin থিটাটা 0 হয়ে যাচ্ছে মাইনাস cos θ1 আর cos θ2 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2 হয়ে যাচ্ছে, which implies u equals to minus 2 p1 p2 by 4 pi epsilon 0 r cube। এটা হচ্ছে আমার ফর্মুলা। এটাকে তোমরা আর এই ফর্মুলাটাও রাখতে পারো যদি আমার ডাইপোল গুলো কোথায় থাকে, স্ট্রেট লাইন বরাবর থাকে, তাহলে এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোলস। যদি আমার ডাইপোল গুলো স্ট্রেট লাইনে থাকে, if the two dipoles are along the same line। ঠিক আছে, বলো এই অবধি কারোর কোনো অসুবিধা? হ্যালো, কানেকশন আছে, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার।
বলো, বোঝা গেল এই অবধি? কারোর কোনো অসুবিধা থাকলে বলো এইখানে। বুঝেছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই দুটো পাওয়া গেল। চলো দুটো অঙ্ক করলে এই এই মিউচুয়াল ইন্টারাকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তো এই টপিকটা আগের বারই এখান থেকে একটা বড় প্রশ্ন এসেছিল, আই থিঙ্ক 5 নম্বরের প্রশ্ন, এই প্রুফ করতে দিয়েছিল। মিউচুয়াল এখান থেকে কিন্তু খুবই আসে, তোমাকে এইটাই প্রুফ করতে দেবে, মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে সেটা বার করতে দেবে। চলো দুটো ছোট্ট অঙ্ক করলে একটু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমাদের ডাইপোল পার্টটাও শেষ হয়ে যাচ্ছে। মেনলি এই ফর্মুলাটা মাথায় রাখবেন যে মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, বা ইন্টারঅ্যাকশন এনার্জিও বলে এটাকে, সেটা হচ্ছে p1 p2 বাই 4 পাই এপসাইলন 0 r কিউব sin থিটা 1 cos sin থিটা 2 মাইনাস 2 cos থিটা 1 cos থিটা 2, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আর এটা অবভিয়াসলি এই ফর্মুলাটা মাথায় রাখলে, এবার যদি দুটো সেম লাইনে থাকে তুমি থিটা 1 কে 0 বসাও, থিটা 2 কে 0 বসাও, এই দুটো 0 হয়ে যাবে, এখানে মাইনাস 2 পড়ে থাকছে, তুমি অটোমেটিক এই ফর্মুলাটা নিয়ে আসতে পারছো। চলো পরের দুটো প্রবলেমস করা যাক। এটা সহজ প্রশ্ন। ফাইন্ড দ্য মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি of two dipoles of equal moments মানে ডাইপোল মোমেন্টস দুজনের ইকুয়াল রয়েছে, of equal moments 6 into 10 to the power minus 30 কুলম্ব মিটার। এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে 6 into 10 to the power minus 30 কুলম্ব মিটার। ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে কুলম্ব মিটার। লাইন in the same line, lying in the same line at a separation of 3 into 10 to the power minus 10 মিটার। এইটা প্রবলেমটা দিয়ে দিয়েছে। মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি দুটো ডাইপোলস যাদের ডাইপোল মোমেন্ট সেম, ইকুয়াল ডাইপোল মোমেন্টস, তাদের ডাইপোল মোমেন্টসও দিয়ে দিয়েছে, কত আছে 6 into 10 to the power minus 30 কুলম্ব পার মিটার, কুলম্ব মিটার, নট কুলম্ব পার মিটার, কুলম্ব মিটার। এরা একই লাইনে রয়েছে, আর এদের সেপারেশন কত 3 into 10 to the power minus 10 মিটার। চলো করা যাক। এখানে কি বলে দিয়েছে, দ্য ডাইপোলস আর সেম লাইন, তাহলে ডাইপোলের ফর্মুলাটা লেখো। আগে সবসময় বেস্ট হচ্ছে মেন ফর্মুলাটা লিখে দেওয়া, দ্য মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল। সবসময় বেস্ট হচ্ছে তুমি ডাইপোলের মেন ফর্মুলাটা আগে লিখবে, মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোলস U equals to P1 P2 by 4 pi epsilon 0 R cube sin theta 1 sin theta 2 minus 2 cos theta 1 cos theta 2। আচ্ছা, এখানে এবার তুমি এই কন্ডিশন গুলো দাও, করে এই ফর্মুলাটাকে সর্ট করো। অ্যাজ দ্য টু dipoles have equal dipole moment, have equal dipole moment and they are along the same line, thus আমরা কি লিখতে পারি, ফর্মুলাটা দেখো কি হয়ে যাবে, একটা তো p1 equals to p2 হয়ে যাচ্ছে,
তাহলে ইউটা কত হয়ে যাচ্ছে, ইউ যেটা আছে সেটা আমার হয়ে যাচ্ছে ইউ ইকুয়াল টু পি স্কোয়ার অ্যান্ড থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা টু ইকুয়ালস টু জিরো। পি ওয়ান ইকুয়ালস টু পি টু হচ্ছে আর ইকুয়ালস টু পি করে দাও, পি ওয়ান ইকুয়ালস টু পি টু ইকুয়ালস টু পি অ্যান্ড থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা টু ইকুয়ালস টু জিরো। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে পি স্কোয়ার হয়ে যাবে 4πε0 আর কিউব থাকবে বাই এখানটায় আমার 0 মাইনাস 2। ব্যাস এবার তুমি বসিয়ে দাও, হুইচ ইজ ইকুয়ালস টু -2। পি এর জায়গায় কি বসাবো, পি এর জায়গায় বসাবো হচ্ছে ডাইপোল মোমেন্ট 6 × 10⁻³ হোল স্কোয়ার, আর 4πε0টা আমার হয়ে যাবে 9 × 10⁹, এটা আমরা জানি, বাই আর কিউব আছে, আর কিউবটা কি হবে, আর কিউব হয়ে যাবে 3 × 10⁻10 হোল কিউব। ক্যালকুলেট করে একটু দেখো কত বেরোচ্ছে। ক্যালকুলেট করলে এটা সামথিং লাইক এরকম বেরোবে, -24 × 10⁻21 জুল। অবভিয়াসলি এনার্জি, তাই জুলে বেরোবে, 24 × 10⁻21 জুল, সামনে একটা মাইনাস থাকছে। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক করা যাক। Consider two coplanar dipoles of moments P1 and P2. The first dipole is fixed at the origin. And the second dipole placed at a distance r vector, is free to rotate. If r vector makes an angle θ1 and θ2 with P1 and P2 respectively, then so that for equilibrium tan θ1 is equals to minus tan θ2. tan θ1 equals to minus tan θ2, এটা আমাদের একটা কন্ডিশন দেখাতে হবে। কোশ্চেনটা দেখে নাও। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব, চলো একবার ছবিটা হালকা করে এঁকে নেওয়া যাক কিরকম জিনিসটা হচ্ছে।
এই আমার ডাইপোলটা রয়েছে, এই ডাইপোলটা ফিক্সড রয়েছে, এই ডাইপোলটা আমার ফিক্সড রয়েছে এটা। আর এখান থেকে আর ডিস্টেন্স দূরত্বে আমার সেকেন্ড ডাইপোলটা আছে। এবার এই ডাইপোলটা কিন্তু রোটেট করতে পারে, এই সেকেন্ড ডাইপোলটা রোটেট করতে পারে। এই ডাইপোলটা হচ্ছে আমার P2 আর এই ডাইপোলটা যেটা রয়েছে সেটা হচ্ছে P1। ফার্স্ট ডাইপোলটা যে অ্যাঙ্গেল করছে আমার এটার সাথে, এটা একটু বড় করে, ঠিক আছে। এই দুটো ডাইপোল রয়েছে, প্রথম ডাইপোলটা আমার কত অ্যাঙ্গেল করে রয়েছে, θ1 অ্যাঙ্গেল করে রয়েছে, আর দ্বিতীয় অ্যাঙ্গেলটা আমার θ2 করে রয়েছে। তাহলে দেখো এই আগেরটার মতোই হয়ে গেল পিকচারটা, জাস্ট θ1 আর θ2। এবার এইখানটায় এটা আমার ফিক্সড রয়েছে, মানে θ1 ফিক্সড আছে, θ1 যেটা আছে সেটা আমার বলে দিয়েছে ফিক্সড, আর θ2 যেটা আছে সেটা আমার চেঞ্জ করতে পারে, θ2 ক্যান রোটেট, আর θ2টা আমার রোটেট করতে পারে এই ডাইপোলটা। ঠিক আছে, এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আমি আর ভেক্টর, এই দুটো ডাইপোলের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমি আর ভেক্টর ধরে নিচ্ছি, মানে এখান থেকে এই পয়েন্ট অবধি। তাহলে এবার কি করব, আমরা ধরে নিচ্ছি এই দুটোর জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা আমরা জানি, ফর্মুলাটা বসিয়ে দাও। the potential energy of the system of this system, এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কি হবে, u equals to ফর্মুলাটা লেখো p1 p2 by 4 pi epsilon 0 r cube sin theta 1 sin theta 2 minus cos 2 cos theta 1 cos theta 2। ঠিক আছে, এটা আমার দেওয়া রয়েছে। এখানে আর কি বলা রয়েছে, হেয়ার theta dipole 1 is fixed, dipole 1 is fixed, that is theta 1 equals to constant, theta 1 চেঞ্জ করবে না, and dipole 2 can rotate, dipole 2 can rotate। তাহলে আমার এখানটায় কি হবে, thus আমার এখানটায় the dipole 2 will experience a torque, will experience a torque। কি টর্ক এক্সপিরিয়েন্স করবে, টাউ ইকুয়ালস টু du d থিটা 2। কেন d থিটা 2 হচ্ছে, কারণ আমরা অনলি d থিটা, আমার ডাইপোল 2 এর কত অ্যাঙ্গেল করে রয়েছে, থিটা 2 অ্যাঙ্গেল করে রয়েছে। ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে তোমরা খেয়াল করে দেখো, এই বরাবর আমার ইলেকট্রিক ফিল্ডটাও রয়েছে, এই বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড E1 টা রয়েছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল 1, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল 1। ঠিক আছে, তাহলে সেই পরিস্থিতিতে আমি বলতে পারি কি, যে এর উপর একটা টর্ক কাজ করবে, দ্যাট ইজ du d থিটা 2। এবার এখানটা একটা জিনিস খেয়াল করো, আন্ডার ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে কি হয়, কোন থিটা কাজ, ফোর্স জিরো হয়, টর্ক জিরো হয়। ইন ইকুইলিব্রিয়াম
we must have tau equals to 0, যে টর্ক থাকবে সেটা 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, which implies du d theta 2 এই জিনিসটা আমার 0 হবে। তাহলে আমি কাকে করব, তুমি যে ইকুয়েশনটা পেয়েছো সেটাকে ডেরিভেটিভ করো। d d theta 2 অফ যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম 1/4 pi epsilon 0, 1 না p1 p2, p1 p2 by 4 pi epsilon 0 r কিউব। এখানটায় আমার কি থাকছে, আর এখানটায় আমার থাকছে sin theta 1 sin theta 2 minus cos theta 1 cos 2 cos theta 1 2 cos theta 1 cos theta 2, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে একদম। 2 cos theta 1 cos theta 2 equals to 0। ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, p1 p2 বাইরে নিয়ে যাও, 4 pi epsilon 0 r কিউব বাইরে নিয়ে যাও। ডেরিভেটিভ করলে sin theta 1 টা কনস্ট্যান্ট, তাহলে sin theta 1 পড়ে থাকবে। sin theta 2 যদি ডেরিভেটিভ করে এটা হয়ে যাবে cos theta 2 মাইনাস cos theta 1 আছে, cos theta 2 কিছু হবে না, sin theta 2 ডেরিভেটিভ হয়ে গেলে 2, এখানটায় হয়ে যাবে cos theta 1 sin theta 2, এই জিনিসটা ইকুয়ালস টু 0। এবার এই জিনিসটা ইকুয়ালস টু 0 হওয়া মানে কি, which implies sin theta 1 cos theta 2 plus cos theta 1 sin theta 2, 2 সরি 2 থাকবে, একটা সামনে 2 থাকবে, sin theta 2 equals to 0, which implies এখান থেকে আমরা কি লিখতে পারি, ব্যাস হয়ে গেল, cos theta 2 equals to minus 2 cos theta 1 নামিয়ে দাও, that is sin theta 1 by cos theta 1 equals to minus 2 sin theta 2 cos theta 1, ব্যাস এটাই চেয়েছে। tan theta 1 equals to minus 2 tan theta 2, এটাই প্রুফ করতে বলেছে। এটাই প্রুফ করতে বলেছে যে ইকুইলিব্রিয়ামে আমার কি হবে, tan theta 1 equals to 2 tan theta 2। তো দেখো এই ফর্মুলাটা ফেলেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা অঙ্ক দিই তোমাদের, এই ডাইপোলের অঙ্ক। বলছি কোশ্চেনে তো ওখানে tan theta 1 equals to minus tan theta 2 আছে। ও 2টা মিস হয়ে গেছে না, তো 2 থাকবে, একটা 2 থাকবে, আমি একটু মিস করে ফেলেছি, এটা একটুখানি কারেকশন করে নাও, minus 2 tan theta 2 হবে। মিস হয়ে গেছিল আমার। ঠিক আছে, ওইটা হয়েছে তো, চলো আরেকটা কোশ্চেন করি, আজকে ছেড়ে দেবো। Two water molecules each having dipole moment, each having a dipole moment 6.2 into 10 to the power minus 30 coulomb meter, are inclined
আচ্ছা এই জায়গাটা দেখিনি এক সেকেন্ড। আচ্ছা হ্যাঁ সরি, pointing in the এত pointing in the same direction and are inclined at an angle 60 degree to the line joining their centers. Joining their centers. Calculate the potential energy due to their dipole-dipole interaction. Due to their dipole-dipole interaction, where their centers are are 3.1 into 10 to the power minus 10 meter apart. ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা, দেখে নাও। দুটো ওয়াটার মলিকিউল রয়েছে যাদের মধ্যে ডাইপোল মোমেন্ট দেওয়া রয়েছে, তার মানে সেম ডাইপোল মোমেন্ট আছে 6.2 into 10 to the power minus 30, pointing in the same direction and are inclined at an angle 60 degree to the line joining their centers. Calculate the potential energy due to their dipole-dipole interaction. কথাটা খেয়াল রাখবে, dipole-dipole interaction potential energy মানেই মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি। সেন্টারগুলো দূরত্ব 3.1 into 10 to the power minus 10, দুটো ডাইপোলের মধ্যে সেন্টারের দূরত্ব, তার মানে দুজনের দূরত্ব আর কি। ঠিক আছে, কোশ্চেনটা দেখেছো? চলো ছবিটা এঁকে নাও। যখনই এরকম প্রশ্ন আসবে হালকা করে ছবি যদি এঁকে নাও রাফলি, ফেয়ারলি আঁকলে তো খুবই ভালো হয়, নম্বর বেশি পাবে। একটা এরকম ছবি চেষ্টা করবে এঁকে নেওয়া। কি বলেছে দেখো, দুটো ডাইপোল একই ডাইরেকশনে রয়েছে, খেয়াল করে দেখো। প্রথম কথা বলা আছে পয়েন্টিং ইন দ্য সেম ডাইরেকশন, দুটো ডাইপোল একই ডাইরেকশনে রয়েছে, তার মানে তুমি যদি এই ফার্স্ট ডাইপোলটাকে ধরো, এটা যদি আমার এই ডাইরেকশনে থাকে আর পরের ডাইপোলটাকে তুমি যদি ধরো সেটাও কিন্তু আমার একই ডাইরেকশনে মুভ করে রয়েছে, একই ডাইরেকশনে মুভ করে রয়েছে, আর তাদের সেন্টারের মধ্যে দূরত্ব, এর থেকে এর সেন্টারের দূরত্ব এটা হচ্ছে আমার আর ভেক্টর, আর ভেক্টর ইকুয়ালস টু, আচ্ছা আর ভেক্টরই রাখি, ভ্যালুটা পরে লিখবো। তোমরা এখানটা একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যাঙ্গেল দুজনেই আমার কত অ্যাঙ্গেল করে রয়েছে, থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, θ1 θ2। আমরা তো জানি যে এই অ্যাঙ্গেলটা θ1 আর এই অ্যাঙ্গেলটা θ2। এবার যেহেতু দুজনেই, এই জায়গাটা খেয়াল করবে, আর আমি আপাতত ধরছি যে দুজনের ডাইপোল মোমেন্ট p1 and p2, আপাতত যেরকম ধরা যেতে পারে সেরকম ধরছি, p2 আর এটার হচ্ছে আমার p1 ডাইপোল মোমেন্ট। আপাতত আমি এইগুলোই ধরে নিলাম। এবার এখানটায় তোমরা কোশ্চেন গুলো দেখো, কোশ্চেন অনুযায়ী কি বলেছে যে দুটোই আমার ওয়াটার মলিকিউল হ্যাভিং সেম ডাইপোল মোমেন্ট, দুটোই আমার ওয়াটার মলিকিউল হ্যাভিং সেম ডাইপোল মোমেন্ট। আর দুজনেই আমার কত মানে একই অ্যাঙ্গেল করে রয়েছে, আমার দুজনের যে মানে যে লাইনটা জয়েন করছে দুজনকে তারা আমার একই অ্যাঙ্গেল করে রয়েছে। আর এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এই পয়েন্টে রয়েছে। এখানটা একটা অন্য মার্ক করে দিই, দাঁড়াও।
এবার এখানে বলছে as the two dipoles are water molecules are same water molecules, তার ফলে আমরা এখানে কি বলতে পারি p1 equals to p2 equals to p ধরে নিতে পারি, p1 equals to p2 equals to p ধরে নিতে পারি। এটা কত বেরিয়েছে, এটা আমার বেরিয়েছে মানে বেরোয়নি, বলা আছে কত 6.2 into 10 to the power minus 30 coulomb meter, এটা দেওয়া রয়েছে। আর কি দিয়ে দিয়েছে যে both are acting along same direction, both are along, এখানে কি বলা আছে দেখো কোশ্চেনে বলা রয়েছে both are pointing in the same direction, both are pointing in the same direction, তার মানে pointing in the same direction। আর কি বলা আছে and making an angle 60 degree with r vector, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি দাস θ1 equals to θ2 equals to 60 degree, দুটো সেম ডাইরেকশন, খেয়াল রাখবে দুটোর অ্যাঙ্গেল সেম, θ1 আর θ2 দুটোই আমার এখানে কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর দেখে নাও সেটাই হবে, যদি দুজনে আমার একই লাইনে বরাবর থাকে তাহলে θ1 equals to θ2 আমার 60 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তাহলে এখানটায় বসিয়ে দাও θ1 equals to θ2 60 ডিগ্রি, দাস এনার্জি কত হয়ে যাচ্ছে, দাস মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি অফ ইন্টারঅ্যাকশন কত হবে, এটা u equals to ফর্মুলাটা লিখে দাও 1/4 pi epsilon 0, আহা p হবে p স্কয়ার বাই 4 pi epsilon 0 r কিউব হয়ে যাবে, কারণ দুটো p1 p2 গুণ হয়ে যাচ্ছে p স্কয়ার হয়ে যাচ্ছে। এখানটায় আমার কি হয়ে যাচ্ছে sin 60 ডিগ্রি আর একটা sin 60 ডিগ্রি মাইনাস 2 cos 60 ডিগ্রি আর একটা cos 60 ডিগ্রি। বা এক কাজ করি, আচ্ছা ঠিকই আছে লিখে দিই। তাহলে কত হচ্ছে, that is equals to p square by 4 pi epsilon 0 r cube, এখানটায় হয়ে যাবে sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 √3/2 হোল স্কয়ার মাইনাস 2 cos 60 ডিগ্রি হচ্ছে হাফ স্কয়ার। ক্যালকুলেট করো পিটা কত, পিটা বেরোচ্ছে হচ্ছে দিয়ে দিয়েছে 6.2 না 6.1, পিটা কত দেওয়া আছে 6.2, তাহলে 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 এটার হোল স্কয়ার হয়ে যাবে বাই আর কিউব আছে, আর কিউব মানে হচ্ছে আমার কত 3 পয়েন্ট কত দেওয়া ছিল দেখে নি, আরটা কত দেওয়া ছিল, আরটা দেওয়া ছিল 3.1 ইন্টু 10 টু দি মাইনাস 10, তাহলে আর হয়ে যাবে 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এটার কিউব হবে ইন্টু এই যে 1/4 পাই এপসাইলন 0 এটার জন্য 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 একটা গুণ হবে, আর এই জিনিসটা আমার কত হয়ে যাচ্ছে 3/4 মাইনাস এখানটা আমার হয়ে যাচ্ছে 1/4, 1/4 এর সাথে 2 মাইনাস হলে 1/2 হয়ে যাবে। ক্যালকুলেট করো কত বেরোচ্ছে বলো, ক্যালকুলেটর ফেলো দেখো কত আসছে, 6.2 into 10 to the power minus 30 এটার স্কয়ার ডিভাইড করতে হবে হচ্ছে 3.1 into 10 to the power minus 10, আহা আরেকবার করতে হবে 6.2 into
6.2 into 10 to the power minus 30 square divided by 3.1 into 10 to the power minus 10 cube into 9 into 10 to the power 9 into 3 by 4 minus 1 by 2 সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে ক্যালকুলেট এইটা 2.903 into 10 to the power minus 21 জুল এইটা বেরোচ্ছে। এটা বইতে ইলেকট্রন ভোল্টে অ্যান্সার দেওয়া রয়েছে, তো তুমি যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাও তোমাকে কি করতে হবে, তোমাকে 2.903 into 10 to the power minus 21 কে 1.6 into 10 to the power minus 19 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, সরি 10 to the power minus 19 দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সারটা ইলেকট্রন ভোল্টে বেরোবে, দ্যাট ইজ 0.01814 ইলেকট্রন ভোল্ট। বইতে অ্যান্সার যা দেওয়া রয়েছে সেটা। ঠিক আছে, তো এইভাবে কিছু অঙ্ক আসতে পারে। ওকে, আজকে তাহলে এই অবধি থাকুক, না নেক্সট টপিক হবে ডাইইলেকট্রিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ডাইইলেকট্রিক্স, ওটা বুধবার দিন করাবো, সোমবার দিন অপটিক্সটা করাবো।